পাওয়ার অফ লেন্স বাকি আছে, আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট মেথড, সরণ পদ্ধতিতে ফোকাস দৈর্ঘ্য নির্ণয়, ডিসপ্লেসমেন্ট মেথড, এই দুটো জিনিস বাকি আছে। ঠিক আছে, তো শুরু করা যায়। একটা প্রথমে পাওয়ার অফ লেন্সটা পড়ি। তাহলে হেডিং ফর পাওয়ার অফ লেন্স। তাহলে পাওয়ার অফ লেন্সটা বলার আগে আমি একটা জিনিস বলি যে পাওয়ার অফ লেন্স মানে কি আসলে। লেন্স কি করে অ্যাকচুয়ালি? লেন্স হচ্ছে যে হয় রশ্মিকে ডাইভার্জেন্ট করে, না হয় রশ্মিকে কনভার্জেন্ট করে। মনে করো এখানে আমার একটা লেন্স আছে, এটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স কি করতে পারে? ইন জেনারেল সাধারণভাবে যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে যে একটা উত্তল লেন্স কি করবে, তার যদি রশ্মি উত্তল লেন্সের উপরে এসে পড়ে, তাহলে উত্তল লেন্স কি করবে, সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে মিলিত করবে। মানে মূলত উত্তল লেন্স যেটা করে সেটা হচ্ছে রশ্মিগুচ্ছকে অভিসারী করে বা কনভার্জেন্ট করে। ব্যতিক্রম আছে আমরা বলেছি আগে, বাট জেনারেলি এটাই বলা হয়। কনভার্জেন্ট আছে, কনভার্জেন্ট করবে। আর যদি মনে করো আমি একটা অবতল লেন্সের কথা বলি, তাহলে সেটা কি করবে, রশ্মিগুলোকে কি করবে, অপসৃত করে দেবে, মানে ডাইভার্ট করবে, ডাইভার্ট। এবং এর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এটা হবে, আর এর ফোকাস দৈর্ঘ্য আমাদের হচ্ছে এদিকে হবে, মানে এর ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হবে। এখন ঘটনা হচ্ছে যে এই লেন্সটার মনে কর যদি রশ্মিগুলোকে কোনো একটা এই লেন্সের মতো এখানে মিলিত করছে, আমি এখানে মনে করি আরেকটা লেন্স বললাম, যে লেন্সটা কি করছে সমান্তরাল রশ্মিগুলোকে আরো কাছে মিলিত করে দিচ্ছে এর থেকে, তাহলে এর ফোকাস দৈর্ঘ্য কম, এর থেকে ফোকাস দৈর্ঘ্য কম হয়ে যাচ্ছে। বা একটা মনে করো আমার কাছে অবতল লেন্স আছে, যে অবতল লেন্স কি করছে এই রশ্মিগুলোকে আরো বেশি ডাইভার্জ করে দিচ্ছে, তাহলে ফোকাস দৈর্ঘ্যটা কম হয়ে যাচ্ছে। তাহলে এই লেন্সটার থেকে এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কম, আবার এই লেন্সটার থেকে এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কম। কারণ কি? কারণ হচ্ছে যে এই লেন্সটা রশ্মিটাকে যা না কনভার্জ করছিল এই লেন্সটা তার থেকে বেশি কনভার্জ করে দিয়েছে। এই লেন্সটা রশ্মিগুলোকে যা না ডাইভার্জ করছিল এই লেন্সটা তার থেকে বেশি ডাইভার্জ করে দিয়েছে। তো এই যে লেন্সের কনভার্জ করার বা ডাইভার্জ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে যে লেন্সের পাওয়ার। যে একটা লেন্স কোন রশ্মিকে, আপতিত রশ্মিকে কতটা পরিমাণ কনভার্জ করছে বা কতটা পরিমাণ ডাইভার্জ করছে, সেটাই হচ্ছে লেন্সের পাওয়ার। তাহলে কি হবে, যার কনভার্জিং পাওয়ার যত বেশি হবে যে লেন্সের, তার ফোকাস দৈর্ঘ্য তত কম হবে। একই রকম ভাবে যে লেন্সের ডাইভার্জিং পাওয়ার যত বেশি হবে তার ফোকাস দৈর্ঘ্য তত কম হবে। ওই জন্য পাওয়ারটা, লেন্সের যে পাওয়ার, সেটা ধরা হয় কি 1 ডিভাইডেড বাই ফোকাল লেন্থ, যে P ইকুয়াল টু 1/f। এটাই বোঝানো হচ্ছে যে লেন্সের ক্ষমতা হচ্ছে 1/f। এবারে লেন্সের যে ক্ষমতাটাকে সেটা সাধারণত ডায়াপ্টার ইউনিটে ফোকাস করা হয়। এখন দেখ ডায়াপ্টারটা আসলে মিটার ইনভার্স, মানে এফটাকে যদি মনে করি মিটারে ফোকাস করি তাহলে পি এরকম কত হবে 1/f। এফটা ইন টার্মস অফ মিটার যদি লিখি তাহলে এটা কত হবে 1/f মিটার ইনভার্স। এই মিটার ইনভার্সটাকে আসলে ডায়াপ্টার বলা হয় ডি, এটাকে যদি পি বলে 1/f ডায়াপ্টার। কিন্তু যদি সেন্টিমিটারে বসানো হয় এটাকে এফটাকে, তাহলে এটা 100/f হয়। কেন? দেখ সেন্টিমিটারে যদি আমি বসাই এফটাকে, আমি এফটাকে সেন্টিমিটারেও বসাতে পারি। P ইকুয়াল টু 1/f সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারটা যদি আমি মিটারে নিয়ে যাই আমি কি করবো 1/f ইন্টু 10⁻² মিটার, তাহলে কত হচ্ছে 100/f মিটার ইনভার্স। মিটার ইনভার্স ডায়াপ্টার, তাহলে 100/f ডায়াপ্টার।
ওই জন্যই বলছি যে যখন আমরা এফটাকে সেন্টিমিটারে বসাবো, এফটাকে যদি আমরা সেন্টিমিটারে বসাই তাহলে পিটা হয়ে যাবে, পিটাকে যদি আমি ডায়াপ্টার ইউনিট লিখতে চাই 100/f, আর এফটাকে যদি আমি মিটার ইউনিটে বসাই তাহলে যদি আমি পিটাকে লিখতে চাই সেটা হয়ে যাবে সিম্পল 1/f। এটা হচ্ছে লেন্সের পাওয়ার, এটাই পাওয়ার অফ লেন্স। ঠিক আছে, এবারে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। তোরা এটা হয়তো এক্সপেরিমেন্টে করেছিস, ঠিক আছে? তো যে আমাকে একটা লেন্স দেওয়া আছে, সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্য আমি কি করে নির্ণয় করবো এক্সপেরিমেন্টের সাহায্যে। তো আমার হাতে একটা লেন্স আছে, আমার ল্যাবরেটরিতে একটা লেন্স আছে মনে কর, কেউ বললো যে এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য এফ সমান কত, কি করে তুই নির্ণয় করবি? তো সেইটা নির্ণয় করার জন্য আমাদের হাতে একটা মেথড আছে, এক্সপেরিমেন্টাল মেথড আছে, যে মেথডটাকে কি বলা হয় ডিসপ্লেসমেন্ট মেথড বা সরণ পদ্ধতি। ডিসপ্লেসমেন্ট মেথড বা সরণ পদ্ধতি। তো কেন এটাকে ডিসপ্লেসমেন্ট মেথড বলা হচ্ছে বা সরণ পদ্ধতি বলা হচ্ছে সেটা আমরা আলোচনা করতে চাই। ডিসপ্লেসমেন্ট মেথড বা সরণ পদ্ধতি কেন বলা হচ্ছে এবং এই পদ্ধতিটা আসলে কি করা হয়। তাহলে এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টটা বলি, এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টটা প্রথমে বলি। তাহলে আমাদের কি থাকবে, প্রথমত এটা একটা পর্দা মনে করা আছে এখানে, এটা স্ক্রিন, যে স্ক্রিনে কি হবে প্রতিবিম্ব সৃষ্টি হবে স্ক্রিন। আর কি আছে আমার এখানে, এটা মোমবাতি রাখা আছে সাপোজ, বুঝছেন? এই যে একটা মোমবাতি রাখা আছে, এটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা কি করব, এই অবজেক্টের প্রতিবিম্ব সৃষ্টি করব এখানে, যে লেন্সটা আমাকে ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে সেই লেন্সটার সাহায্যে। তাহলে লেন্সটাকে এই যে এইখানে এরকম একটা নল থাকবে, নল, এই যে দিয়েছেন একটা নল একটা, এই নলটার উপরে লেন্সটাকে এখানে লাগানো থাকবে। ডিসপ্লেসমেন্ট মেথড এই কারণেই বলা হচ্ছে আমি লেন্সটাকে সরাতে পারবো, ডিসপ্লেস করতে পারবো এই নলটার উপরে। কারণ দেখ ব্যাপারটা খুব সিম্পল, যে এইখানে যে অবজেক্ট আছে এই অবজেক্টের ইমেজ এই পর্দাতে সবসময় সৃষ্টি হবে তার কোনো মানে নেই তো, কারণ এইখান থেকে দুটো রশ্মি যে কোথায় মিলিত হবে আমি বলতে পারছি না, এইখানে মিলিত হতে পারে, এইখানে মিলিত হতে পারে, এখানে মিলিত হতে পারে, পর্দার পরেও মিলিত হতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, কি লেন্সটাকে সরিয়ে সরিয়ে দেখতে হবে যে কোনখানে লেন্সটাকে রাখলে রশ্মিগুলো ঠিক পর্দায় মিলিত হচ্ছে, তবে তো পর্দায় প্রতিবিম্ব সৃষ্টি হবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার এখানে অন্য জায়গায় কি থাকে, যখন আমি এমনি সিম্পল বলি যে এখানে লেন্স আছে, লেন্সের পজিশনটা ফিক্সড রাখি, তারপরে বলি যে এখানে অবজেক্ট আছে, বলো কোথায় ইমেজ সৃষ্টি হবে এখানে। কিন্তু আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে অবজেক্ট আর ইমেজের পজিশনটা ফিক্সড, আমাকে লেন্সটাকে সরিয়ে সরিয়ে দেখতে হবে যে যেন অবশ্যই পর্দায় প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে মনে কর এইটা লেন্সের একটা পজিশন, যে পজিশনের জন্য কি হচ্ছে, এটা মনে কর অবজেক্ট ডিস্টেন্স ইউ, অবজেক্ট ডিস্টেন্স ইউ। মনে কর লেন্সের এই পজিশনটার জন্য, যে পজিশনটা আমি দেখাচ্ছি লেন্সের এই পজিশনটার জন্য মনে কর পর্দায় প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। তাহলে প্রতিবিম্ব ডিস্টেন্স কত, এটাকে কত বলবো, এটাকে ভি না বলে আমি, যেহেতু আমার টোটাল ডিস্টেন্সটা জানা থাকবে, তো মোমবাতির থেকে আমার এই যে ইমেজের ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্সটা নিশ্চয়ই আমার জানা থাকবে, এই টোটাল ডিস্টেন্সটা। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমার যদি ডি ধরে, ডি, তাহলে এটা কত হবে, ডি মাইনাস ইউ, ডি মাইনাস ইউ। আর এই লেন্সটার ধরে নিলাম ফোকাস দৈর্ঘ্য এফ, এইটা আমাকে নির্ণয় করতে হবে, এটা আমাকে জানা থাকবে না, আমার জানা থাকবে অনলি এই ডিস্টেন্সটা
আর এই ডিস্টেন্সটা জানা থাকলে আমি কত ধরে লেন্সটাকে রাখলে পর্দায় প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে সেটা আমি মেপে নিতে পারবো স্কেল দিয়ে। এইখান থেকে এইখানে দূরত্বটা আমি স্কেল দিয়ে মেপে নিতে পারবো, তাহলে স্কেল দিয়ে মাপলেই আমি পেয়ে যাবো যে কোথায় প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তার মানে এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমি বলতে পারি যে বস্তু দূরত্ব সমান ইউ আর প্রতিবিম্ব দূরত্ব সমান ডি মাইনাস ইউ। এবার দেখ আমি যদি ফর্মুলাতে দেখি যে ইউটা কত, ফর্মুলা ইউজ করি যদি আমি, কত হবে 1/v মাইনাস 1/u সমান 1/f। এবারে ভি এর জায়গায় আমি কত বসাবো বল, ভি এর জায়গায় বসাবো ডি মাইনাস ইউ, তাহলে 1/d মাইনাস ইউ, মাইনাস ইউর জায়গায় কত বসবে, মাইনাস ইউ বসবে কারণ এদিকে নেগেটিভ হবে, সমান 1/f। তাহলে এইখান থেকে যদি আমি ইউটা নির্ণয় করি, দেখ ইউর কি মান পাবো, দেখ তাহলে 1/d মাইনাস ইউ প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখানে কত লসাগু হচ্ছে ইউ ইন্টু ডি মাইনাস ইউ, উপরে হচ্ছে ইউ প্লাস ডি মাইনাস ইউ সমান 1/f। তার মানে কি মাইনাস ইউ, তাহলে ইউ ইউ কেটে গেল, তাহলে এদিকে গুণ করে লিখেছি এফডি ইউডি মাইনাস ইউ স্কোয়ার, ইউডি মাইনাস ইউ স্কোয়ার সমান এফডি। তার মানে আমি যদি মাইনাস কমন নিই আর যদি এদিকে নিয়ে আসি, তাহলে ইউডি মাইনাস ইউ স্কোয়ার মাইনাস এফডি ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ইউডি প্লাস এফডি ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে একটা ইউ দ্বিঘাত সমীকরণ। তার মানে কি ইউ দুটা মান পাওয়া যাবে। দেখ তাহলে ইউ দুটা মান আমি নির্ণয় করবো, ইউ দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, তাহলে এখান থেকে ইউ দুটা মান পাওয়া যাবে। দেখ তাহলে ইউ সমান কত হবে বল, ইউ সমান হচ্ছে যে মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে ডি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 4ac মানে 4 ইন্টু 1 ইন্টু এফ ডি ডিভাইড বাই 2। তাহলে এটা হচ্ছে ইউ। তাহলে দেখ ইউ দুটা মান পাওয়া যাবে কখনো বল দেখি, যদি মনে কর ডি স্কোয়ার গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 4fd হয়, গ্রেটার দেন ইকুয়াল টু হলে তো একটাই মান পাওয়া যাবে ডি বাই 2। ডি স্কোয়ার যদি মনে কর দেখ পসিবিলিটি, দেখ পসিবিলিটি সম্ভাবনা কি কি হতে পারে, এই নিরূপকটা মানে ডিসক্রিমিনেন্টটা রুটের আন্ডারে আছে, দেখ ডি স্কোয়ার সমান যদি 4fd হয়ে যায় মনে কর, তাহলে কি হবে, তার মানে কি ডি ইজ ইকুয়াল টু 4f, ডি ইজ ইকুয়াল টু যদি 4f হয়ে যায় মানে মনে কর আমি এমন একটা ডিস্টেন্স নিয়ে ফেলেছি যেটা হচ্ছে কি না লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ, অটোমেটিক হয়ে গেছে। ধর আমি তো জানি নাই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত, কিন্তু মনে কর আমি এমন একটা ডিস্টেন্স নিয়েছি যেটা এই অবজেক্টের ইমেজের মধ্যে যেটা মনে কর লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ হয়। তো এইটা যদি হয় তাহলে কি মুশকিলটা হবে না, তাহলে আমার দুটা ইমেজ পাওয়া যাবে না, একটাই ইমেজ পাওয়া যাবে যখন মাঝখানে থাকবে এটা d/2 দূরত্ব। লেস দেন তো হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এটা ইমাজিনারি হয়ে যাবে যেটা সম্ভব নয়। তাহলে নেক্সট পসিবিলিটি হচ্ছে ডি স্কোয়ার গ্রেটার দেন 4fd হতে হবে, তার মানে ডি গ্রেটার দেন 4f। দেখ ডি যদি গ্রেটার দেন 4f হয় মানে এই যে আমার দূরত্বটা অবজেক্টের ইমেজের মধ্যে মানে কি অবজেক্ট আর পর্দার মধ্যে যে দূরত্বটা সেটা যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে বেশি হয় তাহলে কি হবে, আমি দুটা ইউ পাবো। দেখ তার মানে কি লেন্সের এমন দুটা পজিশন পাবো যে দুটা পজিশনের জন্য আমার পর্দায় প্রতিবিম্ব সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে সেটা কি হবে পাবো, দেখ দুটা কি কি পাবো, একটা u1 একটা u2, একটা u1 একটা u2। তাহলে u1 কত হবে, এটা এই কন্ডিশনটাকে খাটতে হবে d গ্রেটার দেন 4f। তাহলে u1 কত হবে, u1 আমি যদি বলি তাহলে d প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4fd বাই 2 আর u2 হবে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4fd বাই 2। তাই তো এইবারে দেখ মনে কর আমি যেটা বলতে চাইছি যে এই যে u1 u2 রয়েছে তো
এবার দেখ তাহলে কোনটা কোনটা বেশি আর কোনটা কম, u1টা বেশি দূরত্ব, u2টা কম দূরত্ব। তাহলে আমি ধরে নিলাম দুটো পজিশন, আমাকে ছবিটা আবার আঁকতে দে, আবার আমি ছবিটা আঁকতে, ঠিক আছে। এখান থেকে যেটা আমি বুঝতে পারছি, আমি যদি ছবিটা আরেকবার আঁকি তাহলে কিরকম বিষয়টা হবে। বলছি এটা সিদ্ধ লাগাচ্ছেন? এটা হচ্ছে পর্দাটা, ঠিক আছে। হ্যাঁ। আর এইখানে অবজেক্টটা আছে। তাহলে মনে কর প্রথমে লেন্সটা যখন এইখানে ছিল, আমি সরি সরি দেখছি তো কোথায় লেন্স রাখলে প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে যখন লেন্সটা একবার এইখানে ছিল বুঝে দেখ, তখন একবার প্রতিবিম্ব পেয়েছি। আবার লেন্সটা যখন এইখানে আছে সাপোজ আমি ধরছি, তখনও একবার প্রতিবিম্ব পেয়েছি। লেন্সের দুটো পজিশনের জন্য আমি পর্দায় প্রতিবিম্ব পাবো। যখন একবার দূরত্ব u1 একবার দূরত্ব u2, তাহলে u1 মানে কোনটা, এইটা। আর u2 মানে কোনটা, এইটা। u2টা কম, u1টা বেশি। তার মানে এই এই যে লেন্সটা প্রথম এটি ইনিশিয়াল পজিশন, এটা একটা পজিশন একটা পজিশন, আর এই দুটো পজিশনের মধ্যে ডিস্টেন্স এটা আমি মেপে নিতে পারবো তো, কারণ এখানে আমরা একটা স্কেল লাগানো থাকবে এক্সপেরিমেন্ট অ্যারেঞ্জমেন্টটায়, যে প্রথমে যেখানে অবস্থা আছে সেখানে একটা দাগ দিয়ে দেবো, আর পরে যেখানে অবস্থান আছে সেখানে একটা দাগ দিয়ে দেবো, দিয়ে দেখবো যে ওই দুটো জায়গার মধ্যে দূরত্ব কত, সেটা আমি ধরে নিলাম এক্স। তাহলে সেটা কত হবে বলতে কি, সেইটা হয়ে যাবে u1 মাইনাস u1 মাইনাস u2। এবার দেখ যদি আমরা এই সমীকরণটাতে u1 মাইনাস u2 করি তাহলে কত আসে আমি দেখি, ঠিক আছে। এখন আমি এদিকে ইরেজ করে চলবো, u1 মাইনাস u2 সমান কত আসে আমি দেখি। তাহলে দেখ u1 মাইনাস u2 সমান কি 2 লসাগু, আর এইটা মাইনাস এইটা, তাহলে d প্লাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4fd মাইনাস d প্লাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4, তাহলে d d কেটে গেল, তাহলে কত হচ্ছে 2 রুট ওভার d স্কোয়ার মাইনাস 4fd বাই 2, 2 কেটে গেল, এটা কি u1 মাইনাস u2। তার মানে আমরা কি বেরোচ্ছে বল দেখি, u1 মাইনাস u2 সমান রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4fd, আর u1 মাইনাস u2 কত x, তাহলে দেখ x ইজ ইকুয়াল টু রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4fd। তার মানে কি হবে x স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস 4fd। দেখ এখানে আমার কোন রাশিটা জানার দরকার, এফটা জানার দরকার। আমি কি নির্ণয় করতে চাইছি, এফ এক্সপেরিমেন্টের সাহায্যে। আর এক্স কি, এক্স আমি এই এক্সপেরিমেন্টের সাহায্যে মূলত কি মাপলাম, এক্স মাপলাম মূলত, যে আমাকে দেখতে হবে যে লেন্সের কোন দুটো পজিশনের জন্য ইমেজ তৈরি হচ্ছে, ওই লেন্সটাকে সরিয়ে সরিয়ে দেখবো, ওই জন্য ডিসপ্লেসমেন্ট মেথড। এবং সেই দুটো পজিশনের মধ্যে যে ডিস্টেন্স সেটা যদি এক্স হয় সেটা আমি মেপে নিতে পারবো এখানে স্কেলের সাহায্যে। তাহলে সেই এক্সটা যদি আমি এখানে বসিয়ে দিই, আর ডি তো আমি জানি যে টোটাল ডিস্টেন্সটা আমার কত আছে, সেই ডিস্টেন্সটা অবশ্যই গ্রেটার দেন 4 হতে হবে, নাহলে কিন্তু ওই জন্য আমার একটু বেশি দূর দূর নেবো ডিস্টেন্সটা, কারণ আমরা প্রথম থেকে জানিনি যে লেন্সের এফটা কত। কিন্তু আমার এত কম ডিস্টেন্স না চলবে না, যেমন যেন সেটা লেন্সের ফোকাস দৈর্ঘ্যে কম হয়ে যায়। যদি মনে কর দেখি যে আমার একটার বেশি ইমেজ পাওয়া যাচ্ছে না, যতই আমি লেন্সটাকে সরাই তার মানে নিশ্চয়ই কি হয়েছে, নিশ্চয়ই আমার ডিস্টেন্সটা কম হয়ে গেছে, তখন আমরা ডিস্টেন্স একটু বাড়িয়ে নেবো, ডিস্টেন্সটা বাড়িয়ে দেখবো যাতে করে দুটো দুটো পজিশনের জন্য পাওয়া যায়, তবে তো তুই ডিফারেন্সটা পাবি, u2 মাইনাস u1 এক্স ডিফারেন্সটা পাবি। তাহলে এখান থেকে আমি যদি ডিটাকে বসিয়ে দিই আর যদি এক্সটাকে বসিয়ে তাহলে আমি এফ পেয়ে যাবো, ঠিক আছে। তার মানে 4fd সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এফ সমান কত ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। এই সমীকরণটাই আমাদের প্রয়োজন, এটাই হচ্ছে যে আমার এক্সপেরিমেন্টের জন্য যে ওয়ার্কিং ফর্মুলা, এটা আমি বলতে পারি এক্সপেরিমেন্টাল, এটা হচ্ছে এক্সপেরিমেন্টের ওয়ার্কিং ফর্মুলা, যে ওয়ার্কিং ফর্মুলাটাকে আমি ইউজ করব এফ নির্ণয় করার জন্য। পরীক্ষার হলে বা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্টের যে ল্যাবরেটরিতে দেখবি বা তোদের প্র্যাকটিক্যাল বইতে এই ফর্মুলাটা দেওয়া থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্কিং ফর্মুলা, আর আমি নির্ণয় করবো এক্সপেরিমেন্টের সাহায্যে মূলত এক্স। তাহলে আমি বলে দিতে পারবো ওই যে ওই লেন্সটা, যে লেন্সটা আমি ব্যবহার করছি সেই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কত, ঠিক আছে। এইটা একটা বিষয় গেল। এবারে আমরা দেখি যে এই লেন্সের যে দুটো পজিশন,
এই দুটো পজিশনের জন্য যে ফোকাস দৈর্ঘ্য, লেন্সের দুটো পজিশনের জন্য যে প্রতিবিম্ব দূরত্ব, সেই প্রতিবিম্ব দূরত্বগুলো কেমন হবে, এবং এখানে যে ইমেজটা গঠিত হবে সেই ইমেজটার বিবর্ধন কেমন হবে, সেগুলো আমরা একটু দেখব। তাহলে এরপরে আমরা যেটা নির্ণয় করবো প্রতিবিম্ব দূরত্ব। তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত হবে? আমি যদি u1 u2 জানি, তাহলে আমি v1 v2 নিশ্চয়ই নির্ণয় করতে পারবো অবশ্যই। এই জন্য আমি u1 u2 গুলো মুছিনি, লিখিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে v1 কত হবে? কারণ দেখ এই d প্লাস এদিকে ইউ ছিল, এদিকে d মাইনাস ইউ ছিল, অ্যাকচুয়ালি আমার v সমান কত ছিল? d মাইনাস ইউ, এটা ছিল। তাহলে v1 কত হবে? d মাইনাস u1। v2 কত হবে? d মাইনাস u2। দেখুন যদি u1 বসাই, তাহলে d মাইনাস d প্লাস root over d square minus 4fd by 2, d minus root over d square minus 4fd by 2 এর কত হবে? 2d minus d minus root over d square minus 4fd by 2 এর কত হবে? 2d minus d plus root over d square minus 4fd by 2, এটা সমান কত হবে? 2d minus d মানে কত? d, 2d minus d মানে d, d minus এটা d minus 2d minus d মানে d হচ্ছে না, তাহলে d minus root over d square minus 4fd by 2, এটা কত হচ্ছে? d plus root over d square minus 4fd by 2, এটা v2 আর এটা v1। আচ্ছা এইটা কত দেখা যাচ্ছে? এইটা আসলে u2, দেখ এই d minus d square minus 4fd u2, আবার d plus d square minus 4fd by 2 কত? u1। তার মানে এইটা সমান u2 আর এটা সমান u1। তাহলে একটা ইন্টারেস্টিং কনক্লুশনে পৌঁছে গেল যে v1 সমান হয়ে যাচ্ছে u2 আর v2 সমান হয়ে যাচ্ছে u1। তাহলে আমরা যদি বিবর্ধন বলি, দেখবি বস্তু তো একটাই, প্রতিবিম্ব দুবার সৃষ্টি হচ্ছে, তাহলে বস্তুর উচ্চতা একটাই হবে, কিন্তু প্রতিবিম্ব উচ্চতাটা দুবার দুরকম হবে। প্রতিবিম্ব উচ্চতাটা দুবার দুরকম হবে। তাহলে দেখ যদি বলি যে বস্তু উচ্চতা, মনে কর বস্তু উচ্চতা ও ধরলাম, ও ধরা হয় সাধারণত এখানে ইচ্ছা করে এইচ ও না ধরে, এটা এক্সপেরিমেন্টে ধরা হয় বলে আমি এখন লিখছি, বস্তু উচ্চতা সমান ও, আর প্রতিবিম্ব উচ্চতা i1 এবং i2 দুটো হবে, i1 এবং i2। তাহলে দেখ, তাহলে আমি যদি বলি যে মনে কর m1 মানে যখন প্রথম ইমেজটা সৃষ্টি হচ্ছে তার রৈখিক বিবর্ধন, প্রথমবারে যে রৈখিক বিবর্ধন, প্রথম ক্ষেত্রে রৈখিক বিবর্ধন, প্রথম ক্ষেত্রে রৈখিক বিবর্ধন মানে লেন্সের প্রথম পজিশনের জন্য, তাহলে m1 সমান কত হবে? i1 বাই ও। আর দ্বিতীয় ক্ষেত্রে রৈখিক বিবর্ধন m2 কত হবে? i2 বাই ও। এবার দেখ i1 বাই ও মানে কত হবে? প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব v1 বাই u1, আর এটার সময় কত হবে? v2 বাই u2, v2 বাই u2। ঠিক আছে, v2 বাই u2। এইবারে দেখ মনে কর আমি যদি দুটাই গুণ করে দিই m1 আর m2 তে, তাহলে কত পাবো? i1 বাই ও ইন্টু i2 বাই ও সমান এদিকে রাইট সাইডে কত হবে? v1 বাই u1 ইন্টু v2 বাই u2। এবার এইখানটা লক্ষ্য করো, v1 সমান u2 আর v2 সমান u1, তাহলে v1 সমান u2 আর v2 সমান u1 কেটে যাবে, তাহলে এটা আলটিমেটলি 1 হয়ে গেল। তার মানে m1 m2 সমান 1,
m1 m2 সমান 1, দুটো প্রতিবিম্বের রৈখিক বন্ধনের গুণফল 1। আবার দেখ m1 m2 মানে i1 i2 বাই ও স্কয়ার, তাহলে i1 i2 বাই ও স্কয়ার সমান 1। তার মানে কি i1 i2 সমান ও স্কয়ার, তার মানে কি ও সমান রুট ওভার i1 i2। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন, ঠিক আছে, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন, জেনে রাখ। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি, দেখ এখানে পর্যন্ত ক্লিয়ার। এবার দেখ আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে v1 সমান u2 v2 সমান u1, তার মানে u2 মাইনাস u1 মানে কত বলতে কি, u2 মাইনাস u1 মানে হচ্ছে v1 মাইনাস v2, সেম, এদের ম্যাগনিটিউড সেম। দেখ দুটো পার্থক্য, প্রতিবিম্ব দূরত্বের যে পার্থক্য সেটা বস্তু দূরত্ব পার্থক্য সমান, v2 মাইনাস v1 বলা মানে কি হচ্ছে u1 মাইনাস u2 হচ্ছে না। এইটার উপর ভিত্তি করে আমরা আরেকটা কনক্লুশনে পৌঁছাবো এবং এটি আমাদের লাস্ট কনক্লুশন, ঠিক আছে। তাহলে দেখ আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি, এবার যদি বইতে তোদের স্টেপ ওয়াইজ আলাদা আলাদা করে সব প্রমাণগুলো করা আছে, ঠিক আছে, আমি একসঙ্গে সব রিলেটেড করে দিলাম, ঠিক আছে, তো সব আলাদা করে প্রমাণগুলো করা আছে। তো যাই হোক তোরা লিখে নিবি খাতায় যেটা আমি লিখছি সঙ্গে সঙ্গে, বা তোরা পরে ভিডিওটা দেখে লিখে নিতে পারো। নোটসগুলো আমি দেবো আস্তে আস্তে, একটু সময় লাগবে। তাই যেটা বলছিলাম, তুই মনে কর আমি প্রথমে এই ইকুয়েশনটা ইউজ করলাম প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম পজিশনের ক্ষেত্রে লেন্সের, যেটাকে u1 হচ্ছে, তাহলে 1/v1 প্লাস 1/u1 সমান 1/f লিখতে পারি, 1/f লিখতে পারি। এবার দেখ আমি এখানে m1 যদি চাই তাহলে আমি কত বলবো, m1 যদি চাই মনে কর আমি সাপোজ v1 দিয়ে গুণ করে দিলাম, সমীকরণটাকে v1 দিয়ে গুণ করে দিলাম, কত হবে v1/v1 মানে 1 প্লাস v1/u1 সমান কত v1/f। এবারে v1/u1 মানে কত m1, তাহলে 1 প্লাস m1 ইজ ইকুয়াল টু v1/f, ঠিক আছে, তাহলে ইকুয়েশন 1। সিমিলারলি কি হবে, সিমিলারলি সেকেন্ড বারে 1 প্লাস m2 সমান কত হবে v2/f। এবার দেখ এই দুটাতে বিয়োগ করে একটা রেজাল্ট পাওয়া যাবে। যদি আমি মনে কর 2 - 1 করি, 2 - 1, ঠিক আছে, 2 - 1, 2 - 1 করে পাই, কি হবে 1 প্লাস m2 লেফট সাইডটাতে মাইনাস কি হবে 1 প্লাস m1 সমান এটা কি হচ্ছে v2/f মাইনাস v1/f। এটা কত হবে v2 মাইনাস v1/f, v2 মাইনাস v1/f, আর v2 মাইনাস v1 মানে কত u1 মাইনাস u2, তাহলে u1 মাইনাস u2/f। তার মানে আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে আমাদের লেফট সাইডে যদি আমরা দেখি 1 m2 মাইনাস m1, তাহলে m2 মাইনাস m1 সমান u1 মাইনাস u2/x, তাহলে x/f, ঠিক আছে, তাহলে f সমান x/m2 মাইনাস m1। তাহলে এইখান থেকে আমি ফোকাস দৈর্ঘ্যটা পেতে পারি, যদি আমি m2 m1টা আমি জানতে পারি, x-টাকে বসিয়ে আমি f টা নির্ণয় করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে গলীয় তলে আলোর প্রতিসরণ এবং লেন্সের যে টোটাল থিওরি সেটা শেষ। তোদের এরপরে যেটা কাজ হবে আমি বলে দিই, তোরা হচ্ছে যে লেন্সের সেট 1 এর প্রবলেমগুলো করবি, লেন্সের সেট 1 এর বা সেট 1 এর সেট 2 এর প্রবলেমগুলো করবি। প্রবলেমগুলো একটু নিজেরাই কর, আমি তো সময় পাচ্ছি না, দু একটা যেগুলো প্রবলেম আটকাবে আমি করে দেবো, ঠিক আছে, একটু টাইম বের করে আমি করে দেবো, কিন্তু প্রচুর প্রেসারের মধ্যে আছি, তাও অনলাইন ক্লাসগুলো চালাচ্ছি আমি, নাহলে আমি অনলাইন ক্লাসগুলো চালাতে মেই নাই, এত অনলাইন অফলাইন করতে হচ্ছে। আমিও ভাবছি তোরা কোথায় পড়বি, আমি যদি বন্ধ করে দিই, দূরে দূরে আছো সব, তাই জন্য আমি তোরা 5-6 জন পড়লেও আমি পড়াচ্ছি, ঠিক আছে, যে কোনো প্রকারে হোক। কিন্তু সেটা যাই হোক, তোরা এইগুলো অঙ্কগুলো একটু নিজেরাই চেষ্টা করবি বাড়িতে করার, একটু সময় দিলে হয়ে যাবে, কারণ একদম ইজি প্রবলেম আছে সেট 1 সেট 2 সবই, শুধুমাত্র এই থিওরিটার সঙ্গে করেসপন্ডিং, ঠিক আছে। তাহলে থিওরি আমাদের এই চ্যাপ্টারে কমপ্লিট। আমরা এবারে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা শুরু করব। এবারে আমাদের থিওরিগুলো তাদের পড়ে নিই,
অঙ্কগুলো তোরা প্র্যাকটিস করলে মোটামুটি এইচএস পরীক্ষায় যে অঙ্কগুলো পড়ে সেগুলো পেরে যাবি, ঠিক আছে? তো থিওরিটা আগে না শেষ করলে তো অঙ্কগুলো পারবি না। তাহলে তাড়াতাড়ি ওই জন্য আমি থিওরিটা পড়ে শেষ করে দিতে চাইছি। যদি পরীক্ষা ঘোষণা করে দিয়ে হঠাৎ করে তখন সমস্যা হবে। যদিও মনে হচ্ছে সিলেবাস কমাবে, কিন্তু সিলেবাস কমালেও কোনগুলা কমায় কি কমায় এখন তো কিছু পাবলিশ করেনি। পাবলিশ না করলে বুঝতে পারছি না, ঠিক আছে? তো তোরা এই বলছি পরীক্ষাটা মার্চে হবে। পরের দিন অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা পড়িয়ে দেবো, ঠিক আছে? তো অপটিক্যাল হ্যাঁ ইনস্ট্রুমেন্ট হয়ে গেলে আর হ্যাঁ ফিজিক্যাল অপটিক্সটা 2-3টা ক্লাস লাগবে, তাহলে শেষ হয়ে যাবে। আমি ভাবছি যে এই পাঁচটা আগে শেষই করে নি, যখন করছি আমাদের ইউনিট 1 হয়ে গেছে। দেখ ইউনিট 1টাতে ধর আমাদের 8 নম্বরের মতো ছিল, 8 নম্বর। এবার যদি আমরা অপটিক্সটা প্রায় শেষের মুখে, ঠিক আছে? তো আর 1-2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে অপটিক্সটা যদি শেষ হয়ে যায়, অপটিক্সে কিন্তু 14 নম্বর, তাই 14 আর 8 আমাদের 22 নম্বরের প্রিপারেশন হয়ে গেল। প্লাস আমি চাইছি আগে মডার্ন ফিজিক্সটা শেষ করতে। মডার্ন ফিজিক্সটা 1 থেকে 1.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, ম্যাক্সিমাম 2 মাস। কিন্তু মডার্ন ফিজিক্সে 22 নম্বর আছে, 22 বা 21 নম্বর আছে মডার্ন ফিজিক্সে। তাহলে আমাদের 22 আর এদিকে 21 মানে 43 নম্বরের প্রিপারেশন হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে। আর ওই দিকে যেটা পড়ে আছে, আর এদিকে গুলো সোজা সব, এদিকের অঙ্কগুলো সোজা, থিওরিগুলো সোজা। আর মডার্ন ফিজিক্স তো তেমন অঙ্কই নাই, খুব কম অঙ্ক আছে, তাহলে থিওরিগুলো ঝট ঝট পড়িয়ে দেবো। কিন্তু ওই দিকের চ্যাপ্টারগুলো তো অঙ্ক আছে অনেক, ঠিক আছে? তারপরে ওইগুলো পড়াবো, এগুলোকে শেষ করে দিই টানা টানা একদম মডার্ন ফিজিক্স সমেত সব শেষ করে দিই দিকটা যা আছে, এই 21 নম্বর যা আছে। তারপরে আমরা ওই কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো, ম্যাগনেটিজম পড়বো, ঠিক আছে? তো দেখি এখানে বেশি চ্যাপ্টার নাই বা নম্বরও তেমন নাই বেশি। নম্বর বলতে 43 থেকে যেটা বাকিটা 43 থেকে বাই করে ধরে 7 49 27 নম্বর, 27 মার্কস আছে কারেন্ট ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম। কম নয়, অনেকটাই বটে। তাহলে তারপরে ওইটা আমরা পড়বো, কিন্তু তুলনামূলকভাবে এগুলোর থেকে ডিফিকাল্ট। ইলেকট্রোস্ট্যাটটাই দেখছি অপটিক্সের থেকে ডিফিকাল্ট তুলনামূলকভাবে, ঠিক আছে? তাহলে ওগুলো তারপরে আমরা পড়বো। তো যাই হোক, আমার এখন টার্গেট হচ্ছে যে তাড়াতাড়ি করে সব শিখে দেখো। আমি যদি থিওরিটা তাড়াতাড়ি করে সব শেষ করে দিই না, তোরা অনেকটা কি হবে, মানে যদি সেরকম পরীক্ষা খুব তাড়াতাড়ি হড়বড় দিয়ে দেয়, তবু তোরা বাড়িতে পড়ে অনেকটা প্রিপেয়ার করে নিতে পারবি। আর যদি আমি একটা চ্যাপ্টারে সে অঙ্ক করায়, থিওরি করায়, অনেক অনেক টাইম খেয়ে দিই, তাহলে তখন সিলেবাসটা শেষ হতে চাইবে। এবার সিলেবাসটা টানতে হবে তো একটু, সিলেবাসটা তাদের আমি টেনে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো তোরা একটু বাড়িতে পড়, আর অঙ্ক টঙ্কগুলো একটু উদাহরণের অঙ্ক দেখলে আমি থিওরিটা যেভাবে পড়াচ্ছি সুন্দর পারবি। হ্যাঁ, ম্যাক্সিমাম অঙ্ক পেরে যাচ্ছে। দেখো একটা চ্যাপ্টার ধর সেট 1 সেট 2 করে 2টা কি 4টা অঙ্ক আটকাচ্ছে, সেগুলো আমি করে দেবো বলে, ঠিক আছে? তো চিন্তা কোনো কারণ নেই, বা ওইগুলো আর 1-2 দিন নিজেরাই পেরে যায়। আর নেট পিটের জন্য যদি প্রিপারেশন নিস সেটা তো আলাদা বিষয়, সেটা তো আলাদা করে করতে হবে, অঙ্ক অনেক করতে হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু এখন আপাতত যদি আমরা এই জিনিসটাকে ফোকাস করি, তাহলে এটা খুব ইজিলি হয়ে যাবে, শুধু থিওরিটা পড়লেই হয়ে যাবে। আর নাহলে তো অঙ্ক প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক প্র্যাকটিস কর নিজেরা, যদি নেটের প্রিপারেশন নিবি। আর নেটের আমার ব্যাচ শুরু হতে পারে, ঠিক আছে? তো এই নিট পরীক্ষার পরে যদি শুরু হয় তখন তোদেরকে বলবো, তখন তোরা যদি কোনো নেটের জন্য পড়তে চাস আমার ওই ব্যাচে অ্যাড হয়ে যাবে। যদি 1 ইয়ারের কোর্সটা যদি চালাই মনে কর, তাহলে তোদেরকে নেবো। সম্ভবত 1 ইয়ারের কোর্সই হবে, কারণ যারা রিপিট দিবে, ধর যারা যদি রিপিট কেউ মনে করে ভর্তি হয় রিপিট নিটের ব্যাচে, তাহলে কি হবে, রিপিট ব্যাচের ক্ষেত্রে সেটা 1 ইয়ার কোর্স হবে। সেই 1 ইয়ার কোর্সটা তোরা ঢুকতে পারোস। কারণ কি হবে, দেখ 1 ইয়ার কোর্সে আমি তো 11-12 টোটালটা পড়াবো, ঠিক আছে? তো তাহলে সেক্ষেত্রে কারণ যারা রিপিটারদের ব্যাচে যদি তারা ভর্তি হতে চাস, কারণ 2 বছরের ব্যাচ তো নেটের আমি করিনি, বুঝতে পারছিস। 2 বছরের নেটের ব্যাচ করতে গেলে সেই 11-এর ছেলে মেয়েদের স্টার্ট করতে হবে। নেটের 1 বছরের ব্যাচ যদি হয়, তাহলে তোরা 12-এর ছেলে মেয়েরা যুক্ত হতে পারিস, এটা কারো যদি ইচ্ছা থাকে তখন আমাকে বলবি। যদি শুরু হলো হয়তো অক্টোবর দিকে শুরু হবে, ঠিক আছে? তো বা সেরকম হলে জানুয়ারি থেকে স্টার্ট করতে পারি, একটা 7 মাস কি 8 মাসের নেটের একটা ব্যাচ, ক্র্যাশ কোর্স টাইপের, শুধু প্রবলেম করাবো। কারণ থিওরি তো সবাই পারবি মোটামুটি, ডিফিকাল্ট প্রবলেমগুলো যদি করাই সেটাও করাতে পারি, ঠিক আছে? সেটা তখন পরে যোগাযোগ করবি। আপাতত এখন এইচএস এর জন্য সব থিওরিগুলো ঝরঝর শেষ করে নি। এইচএস এর থিওরি পড়ে হালকা হালকা অঙ্ক পড়ে, যেগুলো সেট 1 সেট 2 অঙ্ক পড়লে হয়ে যাবে, আর থিওরিগুলো পড়লেই হয়ে যাবে। সেগুলো আগে শেষ করে নে, ঠিক আছে? তো আর পারিস তো ওই নিট জেই মেন এইসব পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে এই চ্যাপ্টারগুলো থেকে, ঠিক আছে? আমি ছাড়ছি আজকে।